প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেত্রী এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মণি। আরও একজন অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। প্রিয় দর্শক, দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 21 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 রেল ভবনে নথি সরানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। 2010 সবকিছু পুরনো ধারায়, তবু নবযাত্রায় বিমান। বরিশালে লঞ্চ ঘাট ইজারা দিতে দেবে না শ্রমিক লীগ। 2011 5 মিনিটেই পতন, ক্রেতা নেই, বাজার বন্ধ। 2013 ঠিকাদারিতে অনিয়ম, ছাত্রলীগ সভাপতির হাতে প্রকৌশলী লাঞ্ছিত। 2014 নির্বাচনে না যাওয়ার খেসারত দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়াবা ব্যবসায় দুই দেশের ভিআইপিরা, পলাতক আসামিকে বিরল সম্মান। ঘুষ ছাড়া হয় না জমির নামজারি। 2015 সরকারের পেছনে জনগণ থাকলে দমন পীড়ন করত না, আনু মোহাম্মদ। আওয়ামী লীগ নেতা নির্যাতনে শার্শায় 31 হিন্দু পরিবার ভারত চলে গেছে। 2017 10 মাসেও শনাক্ত হয়নি তনুর খুনি। ঢাকা কলেজের ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ, গুলি। 2018 গ্যাস সংকটের নাকাল নগরবাসীর একাংশ। মদ্যপ আসামিকে ছিনিয়ে নিল ছাত্রলীগ। 2019 এনক্রোচমেন্ট অন কর্ণফুলী, হাইকোর্ট অর্ডার্স গোস আনহিডেড। সাংসদকে গণসংবর্ধনা, চাঁদাবাজির অভিযোগ। 2020 রাজস্ব নিয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের হিসাবে অমিল। 73 uneatable food items, BSTI destroys evidence, frames innocence, court. 2021 crackdown on civic group, worse than pandemic, AHRC. মৃত ব্যক্তিরাও কি তাহলে ভোট দিতে এসেছিলেন? নপাড়া কেন্দ্রে শতভাগ ভোট। 2022 সব দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিছু মৃত্যু হয়, বাংলাদেশেও হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। United Nations urged to ban RAB from peacekeeping. RAB plays commendable role in combating serious crime, Minister. 2023 তোর লাশ ও পরিবার খুঁজে পাবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখার ছাত্রলীগ সভাপতি। Govt hardly monitors licensed firearms. শুরুতেই যাচ্ছি সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মণি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম সব দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিছু মৃত্যু হয়। আমরা দেখলাম যে গত সরকারের সময়ে গত 16 বছর ধরে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী বা সরকারের একটু সমালোচনা করলেই তাকে এক ধরনের ট্যাগিং করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্মমভাবে ক্রস ফায়ার সহ নানানভাবে প্রাণ দিতে হয়েছে। এটি আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বা যে রাষ্ট্রে অনেক রাজনৈতিক দল রাজনীতিতে সক্রিয় থাকে সেটি আসলে কতটা কাম্য এবং এটি আসলে কেন করে থাকে? এই যে এই অবস্থাগুলো আমরা দেখেছি, আমরা কথা বলতে পারতাম না। আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে, বিশেষ করে ছাত্র দলের আমাদের ছেলে মেয়েগুলোকে, ছেলেদেরকে যেভাবে ঠেকিয়ে গুলি করতো। আপনার জনি নামে যে ছেলেটার আমি একটা এক্সাম্পল দিই, একটা দুইটা গুলি করলেই তো একটা মানুষ মারা যায়, 18টা 19টা গুলি করতে হয় না। সে এইটা দেখানোর অর্থ কি? মানুষ যাতে ভীত হয়, কোনো রকম প্রতিবাদ যাতে না করতে পারে, মানে করুণ অবস্থার সৃষ্টি করেছিল।
এই একেই বলে ফ্যাসিস্ট। এই আইন শৃঙ্খলা বাহিনীকেই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে গুলিটা যে করেছে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, এবং গুলিটা কিভাবে করতো, ঠেকিয়ে গুলি করতো। একটা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাকে এইভাবে নৃশংসভাবে, সে কি অপরাধ করেছে সে নিজেও জানে না। রাজনীতি করাটা কি অপরাধ, সরকারের প্রতিবাদ করাটা কি অপরাধ তিনিও জানেন না, কেন তিনিও জানেন না। উনি হুকুমের জেরে একটা সময় তার প্রমোশনের আশায় এই কাজগুলো করতে, এবং করতে করতে জিনিসগুলো অতি উৎসাহের মতো, মানুষ যেমন মশা মারে, যেমন মাছি মারে, ঠিক তেমনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেলে মেয়েদেরকে পিটিয়েছে, মেরেছে, তাদেরকে তুলে নিয়ে গেছে, তাদের জন্য আইন মহল গড়ে তুলেছে। রাজনৈতিক নেতাকর্মীদের না, সেক্ষেত্রে সাধারণ মানুষকেও তো একই প্রক্রিয়ার মধ্য থেকে যেতে হয়েছে গত 17 বছর। হ্যাঁ, এই যে ফ্যাসিস্টের ভয় সঞ্চার করার জন্য যে মানুষটা তার মায়ের জন্য ওষুধ কিনতে গেছে রাত 10টায় বা 9টায়, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সে নিজেও জানে না, সে বলেছে যে তার ঘরে অসুস্থ মা আছে, অসুস্থ বউ আছে, বা সন্তান আছে, কেয়ারও করে নাই ফ্যাসিস্ট। একটা স্বৈরাচার এইভাবে প্রতিনিয়ত যে টর্চার করেছে, মানুষকে ভয় দেখিয়েছে। সন্তান বিদেশ থেকে এসেছে, বাড়িতে ফেরার আগে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। আপনার ওয়াইফের বাচ্চা হবে, তাকে নিয়ে যাচ্ছে লেবার রুমে যাওয়ার আগেই তাকে রাস্তা থেকে কট করা হয়েছে। এই যে ভয়ের রাজ্য কায়েম করেছে বিগত স্বৈরাচার, তার নাম বলতে আমার ঘেন্না হয়। বিগত সরকার 16 বছরই তো নানানভাবে প্রচার করবার বা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ওই সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু বারবার বলেছেন যে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, এবং তিনি গণতন্ত্রের সবসময় কিন্তু সবক দিয়ে বেড়াতেন। তাহলে গণতন্ত্র কোথায় ছিল, মানুষের ভোট? শুনেন, ভোটটা যদি দেওয়ার ক্ষমতাই যদি থাকতো মানুষের, তাহলে তার বলতে হতো না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা যদি বলবৎ থাকতো, তাহলে তার মতো ফ্যাসিস্টের জন্ম হতো না। ফ্যাসিস্ট তার জন্মগ্রহণ করে প্রথমে আগে ভোটটাকে খেয়ে 4টা নির্বাচন করেছে, একটারও ভোট হয় নাই। প্রথমটা যেটা 9 বলে, 9-এর ভোটটাও ভোট ছিল না, সেই কারচুপি ছিল বলে বলা হয়েছিল। 1 ঘন্টা 9-এর নির্বাচন, 8-এর নির্বাচন, ওইটা ছিল ডিসেম্বরের, বলা হয়েছিল যে 1 ঘন্টা আপনার কেউ থাকবে না ভোটের রুমে, পোলিং এজেন্টরা সবাই বের হয়ে যাবে। ওই টাইমটার মধ্যে আপনার ভোটের যে বাক্সগুলো, এটা চেঞ্জ হয়েছে, এরকম কথিত আছে। তো কথিত আছে জিনিসগুলোই কিন্তু প্রুভড, মানুষ বলতে পারতো না ভয়ে। এটাই হচ্ছে ফ্যাসিজমের ফলাফল। তো যে এই ভোটটাকে কেন্দ্র করে, ভোটটাকে নিয়ে প্রথমে সে আস্ফালন করেছে, তারপরে মানুষকে টিপে টিপে ওই ভোটের জন্য কে প্রতিবাদ করেছে, কার প্রতিবাদ কেমন ছিল, কাকে মারলে আর 10 জন ভয় পাবে, কাকে তুলে নিয়ে গেলে আর 20 জন কথা বলবে না, এই রাজত্ব কায়েম করেছিল। দুঃশাসন মানেই পতন একটা হবেই। দেখেন, সবকিছু তো তারা হাতের নখদর্পণে রেখেছিল। তাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদের কাছে প্রশাসন যন্ত্র ছিল, তাদের কাছে ছাত্রলীগের মতো একটা পেটুয়া বাহিনী ছিল, সস্তা একটা মাস্তান বাহিনী ছিল, তাদের সাথে হ্যামলেট বাহিনী ছিল লুঙ্গি পরা, তাদের সাথে আপনার যত রকমের কিছু, মানে নাম বলাটাও ঘেন্নার ব্যাপার, সেই বুদ্ধিজীবীরা ছিল। এত কিছু থাকার পরেও একটা দেশে বলে না যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই, তাকে কিন্তু চলে যেতে হয়েছে এক কাপড়ে। আপনার মনে পড়ে, আমি আজকে এই কথাটা না বলেই পারছি না, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে যেভাবে বাড়ি থেকে, তখন আমি সংসদ সদস্য, ওনাকে যেভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, যেভাবে কোনো মানুষকে এত রকম টর্চার করে বের করে, এবং যে মিথ্যে কথাগুলা অপপ্রচার করা হয়েছিল, প্রচার এবং নোংরা স্তুতি বাক্য ছুড়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা মানুষকে টিস করা, সম্মানী মানুষকে অসম্মানিত করা, সম্মানী মানুষকে রাস্তাঘাটে মারা। রাস্তাঘাটে তার একজন বিচারপতি ছিল, সে যে কোনো সম্মানী মানুষকে ডেকে নিয়ে 2 হাত জোর করে দাঁড় করিয়ে রাখতো। এটাই ছিল তার ফ্যাসিবাদের নমুনা। আমরা যে দাঁড়াতাম, আমাদের জামিন হবে কি হবে না, সেটার জন্য আপনার বিচারক এজলাস থেকে নেমে যেতেন, আধা ঘন্টা পরে আবার এজলাসে উঠতেন, অতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম। এজলাসে উঠতেন, উঠে তারপর উনি পড়া শুরু করতেন যে আজকে হবে না, এগেইন ডেট। এই যে হয়রানিটা, এই যে নট অনলি আমরা ধরলাম ওই তুলনায় আমরা জুনিয়র, আমাদের সিনিয়র আপনার বর্ষিয়ান নেতারা
স্ট্যান্ডিং কমিটির মেম্বার সকল রাজনৈতিক দলের উপর দিয়ে কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার দিয়ে মনে পড়ে গেছে। এম কে আনোয়ার আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, অত্যন্ত সম্মানিত ওনাকে মানুষ ছিলেন। সম্মানিত মানুষ, কতগুলো সে সচিব ছিল, কতগুলো মন্ত্রণালয় মন্ত্রী ছিলেন তিনি। সেইখানে উনি সাবেক মন্ত্রী এবং অনেস্ট, সারা জীবন একটা অনেস্ট একটা মানুষ, সেই মানুষটাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা সে লাঠি নিয়ে ভর করে দাঁড়িয়ে থাকতো ওই এজলাসে। নির্ভর চৌধুরী মনি, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু শরীফ প্রধান শুভর কাছ থেকে একটু শুনে আসি। শরীফ প্রধান শুভ, আপনার নিশ্চয়ই সেই সোহাগী জাহান তনুর কথা মনে আছে, যার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল সেনানিবাসের জঙ্গলে। আমরা এই সংক্রান্ত একটি সংবাদের শিরোনামে দেখলাম 10 মাসেও শনাক্ত হয়নি তনুর খুনি। কেন হলো না? এর সাথে কি আওয়ামী লীগ জড়িত ছিল বা ওই সময় প্রশাসনের কেউ জড়িত ছিল বলে এটি আলোর মুখ দেখেনি বা শনাক্ত হয়নি? আপনি কি মনে করেন? সোহাগী জাহান তনু যখন মারা যায়, ঘটনাটি ছিল 2016 সালের সম্ভবত 20 মার্চ। তো তখন সোহাগী জাহান তনু এসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিল। আমরা তো পত্রিকা মারফত, সংবাদ মাধ্যমের মারফত যেটা দেখেছি, এবং সে কুমিল্লা ক্যান্টনমেন্টে সম্ভবত প্রাইভেট পড়তে যেত। তো তখনকার এক সময়ের ঘটনা, সে হয়তো দর্শনে শিকার হয়ে মারা যায় এবং তার লাশটি জঙ্গলে পাওয়া যায়, কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরেই একটা জঙ্গলে পাওয়া যায়। তো ঘটনাটি আজকে যে বললেন যে প্রায় 10 মাস হয়ে গেলে এখনো পর্যন্ত কোনো সূত্রপাত বের করতে পারলো না। ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছে সাগররনির ক্ষেত্রে। আজকে দেখেন যে 2012 সালে সেই সাগররনি হত্যাকাণ্ড, আজকে দেখুন যে 123 বার যে তদন্ত প্রতিবেদন, একবার পিবিআর কাছে যায়, আবার র্যাবের কাছে, আবার পুলিশের কাছে, এভাবে ঘুরে ফিরে সেই একের পর এক লেন্দি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত প্রক্রিয়াকে সময়ক্ষেপণ করা হচ্ছে। তো এইসব ঘটনা থেকে মনে হয় যে ঘটনাটি অবশ্যই সরকারের হয়তো গুরুত্বপূর্ণ লোকজনের সাথে জড়িয়ে আছে। সেই কারণে তদন্ত প্রতিবেদন বারবার পেছাচ্ছে, যে হয়তো এই তদন্ত প্রতিবেদনগুলি প্রকাশ পেলে হয়তো সরকারের কোনো গুরুত্বপূর্ণ, যে ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যে গুরুত্বপূর্ণ কোনো চেহারা উন্মোচিত হবে। সেই কারণে তদন্ত প্রতিবেদনগুলি বারবার পেছাচ্ছে। আমরা দেখি যে একইভাবে আপনার এই ফেসিস্ট শেখ হাসিনার আমলে যেরকম গুম খুনের ঘটনা যেভাবে ঘটেছে, সেই একইভাবে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের জনিকে আপনার 2013 সালে প্রায় 19টি গুলি করেছিল। মানে এই ঘটনাটি কেন ঘটিয়েছে? ফেসিস্ট স্বৈরাচার ঘটিয়েছে যাতে যারা মাঠে কাজ করে, যারা এই ফেসিস্ট এদের পতনে বা একটি যৌক্তিক দাবির পিছনে, যেমন 2013 সালের একটা আন্দোলন ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের, যেটা ছিল একটা 14 সালে যাতে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হয়। সেই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলি সোচ্চার ছিল। তাকে হত্যা করে সবাইকে একটা মেসেজ দেওয়া হলো যারা মাঠে কাজ করে, যে তনুকে হত্যার পিছনে আসলে কি মেসেজ দিল? তনুকে হত্যার পিছনে মেসেজ আসলে এটা হতে পারে যে কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য, সরকার কি এরকম ইস্যু চাপা দেওয়ার জন্য আসলে ঘটনা ঘটাতো। নিউ মার্কেট থানা ছাত্র দলের একজন নেতা ছিল বাপ্পিকে আপনার গুম করা হয়েছে, অত্যন্ত নৃশংসভাবে তাকে ইয়ে করেছে। তার লাশ থানায় ফেলে রাখা হয়েছে, তাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি, এবং শেষে রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের ছাত্র দলের যারা এই স্বৈরাচারের সমালোচনা করত, তাদেরকে দূরে দূরে এরকম হত্যাকাণ্ডে, নির্মমভাবে হত্যাকাণ্ডে শিকার করা হতো। এটা হচ্ছে অন্যদের একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হতো, এবং অন্যদেরকে একটা মেসেজ দেওয়া হতো যে এরকম উচ্চকণ্ঠ থাকলে বা স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থাকলে তোমাদের পরিণতি এরকম হবে। শরীফ প্রধান শুভ, আপনার কাছ থেকে শুনবো। নীলোফার চৌধুরী মনি আপা, আওয়ামী লীগ নেতার নির্যাতনের যশোরের শার্শায় 31 হিন্দু পরিবার ভারত চলে গেছে। দৈনিক মানব জমিনের এই খবরটি ছিল। সনাতন ধর্মী কিছু বন্ধু বান্ধব আমাদেরও আছে, তো আমরা যখন কথা বলতাম তখন তারা বলতো যে তারা সবচেয়ে বেশি আমলে নিগৃহীত হতো সব সময়। তাদের জমি দখল থেকে শুরু করে তাদের পূজা সম্পাদনের সমস্যা করা, চাঁদাবাজি করা, সবকিছু তারাই বেশি করতো। তা আমি মাঝে মাঝে বলতাম যে তারপরে কেন ভোট দাও? আমরা ভোট না দিলেও আমাদের উপায় নাই, তাদেরকে ওইভাবেই ট্রিট করা হতো। মানে জিম্মি করে রাখা আপনি ওই 31 পরিবার শুধু না, আপনি যদি পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, আপনার নাসিরনগরে
আপনার যে অতগুলো যে হিন্দু মারা গেল, মেরে ফেলা হলো, যে যখন ওটার তদন্ত করতে গেল, দেখা গেল 3টা ভাই এইটা করেছে। সে 3টা ভাই আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় আওয়ামী লীগের সভাপতির সন্তান। তো এই যে এরকম কিন্তু অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় বাংলাদেশে এরা নিজেরা নির্যাতন করে, অথচ আপনার এটা অন্যদিকে প্রবাহিত করে। যেটা আপনার 5 আগস্টের পরে যে ঘটনাটা তারা এবং পাশের দেশ মিলে করার চেষ্টা করলো, সমস্ত পৃথিবীবাসীকে বোঝানোর চেষ্টা করলো যে এখানে হিন্দুদের সমস্যা করা হচ্ছে, হিন্দুদেরকে এখানে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এবং এই জায়গায় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পর্যায়ে 2-3 দিন যাওয়ার পরে গেল শাহবাগে গিয়ে যখন জিজ্ঞেস করলো যে আপনি কোন থানা থেকে আসছেন, আপনার বাড়িটা কোথায়, আপনার সমস্যাটা কি, তখন কিন্তু সে এক কথায় তার গ্রামের বাড়ি বা বলতে পারছিল না, বলতে চাচ্ছিল না। কারণ আসলেই তার ওইখানে এখন তো বুঝেনি যে বিজ্ঞান অনেক উন্নত, চাইলেই ফোন করে একটা খবর নেওয়া যায় সে যে গ্রামের কথা বলবে। তো যখন এইসব বলা শুরু হলো এবং বিএনপিও যখন প্রোগ্রাম করা শুরু করলো, বিএনপিতে যে হিন্দু ভাইরা আমাদের ভাই বোনেরা আছে তাদেরকে দিয়ে, তখন কিন্তু তারা উঠে যেতে বাধ্য হলো। এই যে একটা একটা করে মানে সমস্যার সমাধান হওয়া শুরু করলো। করার পরে তারপরে আপনি দেখেন ইসকনের যে নেতা, সেটাও কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত। চিন্ময়কে কিসের জন্য আপনার অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো? তার কারণটা ছিল পতাকাকে অবমাননা করেছে। এটা কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা। এটা যে কোনো মুসলিম হিন্দু যারাই হোক না কেন, রাষ্ট্রের নাগরিক যদি এই অপরাধ করে, তাকে রাষ্ট্রের মধ্যে থাকলে সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। তো যখন রাষ্ট্র তাকে অ্যারেস্ট করলো, তখন এটাকে নিয়ে পাশের দেশ, সমস্ত বিশ্বে এমন এত নামকরা পত্রিকা, টেলিভিশনগুলো তাদের সেগুলো আপনার অসত্য খবর পরিবেশন করা শুরু করলো। এবং একটা পর্যায়ে তারা কিন্তু আপনার মানে পিছু হটতে বাধ্য হলো। এবং একটা পর্যায়ে তারা কি করলো, আমাদের পতাকাকে কিন্তু আবারও পদদলিত করলো। আপনার কোথায়? ত্রিপুরাতে আমাদের আপনার উপ হাই কমিশনারকে অ্যাটাক করলো। তাদেরকে মানে শারীরিক নির্যাতন অবশ্যই বলা চলে, শারীরিক নির্যাতন থেকে শুরু করে অনেক কিছুই হলো। এবং দিল্লিতেও একই সাথে আয়োজন করেছিল। এবং এরপরে তারা এসে আবার সরি বলল যে না, আমরা 2 দেশ ঠিক আছি। কিন্তু 2 দেশ ঠিক আছি বলছে, কিন্তু এই প্রপাগান্ডাগুলো কিন্তু বসে নাই, থেমে নাই। এগুলা কিন্তু তাদের মতো করেই চলছে। তাহলে বিগত যে 16 বছরের শাসন বলেন, দুঃশাসন বলেন, এ সময় আসলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কি নিরাপদ ছিল না? একদমই ছিল না। এবং আপনার চট্টগ্রামের আমি যতদূর আমার মনে আছে, আওয়ামী লীগের সময় যখন দুইজন ইসকন নেতাকে মেরে একটা লেখের মধ্যে ফেলে রাখা হলো। ওটা তো আছে। আপনার যখন ইলেকশন করে বিমল শাহ বা সামহাও কোনো খুব নামকরা নেতা আওয়ামী লীগের, মানে ধর্মীয় নেতা, উনি ঘোষণাই দিলেন যে নৌকায় ভোট না দেওয়ার জন্য। ওইখানে তখনও আপনার স্থানীয় সরকারের কোনো মার্কা ছিল না, কিন্তু মনোনীত ছিল যে নৌকার মনোনীত প্রার্থীকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য। এবং তারা থাকে কারা? বিএনপির প্রার্থী। এবং তখন মঞ্জু সাহেব জিতে গেল আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রথমবার, আপনি খেয়াল করেন। তো এই যে এই জিনিসগুলো এরা চান্স পেলে কিন্তু তাহলে এই বারবার আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বীরা ট্রাম্প কার্ড হিসেবে কেন ওঠে? আসলে এটা ট্রাম্প কার্ড হিসেবে আমি এই বিষয়টি একেবারে এইটুকু বলতে চাই যে কখনোই আসেনি। এবং এই ধর্মীয় সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও কিন্তু নানানভাবে বলেছে তারা নিরাপদে আছে। এবং এই 5 তারিখের পরেও তারা মিছিল করছে। আপনার মনে পড়ে কয়েকদিন আগে জগন্নাথ হল থেকে মিছিল বের হয়েছে এই ভারতের এগেইনস্টে, যে তারা যা বলছে এটা ভুল। কারণ এটা তো দিনের মতো সত্য যে কি ঘটনাগুলো ঘটছে। তো তারা মিছিল করছে, তারা বলছে যে আমরা ভালো আছি, আমাদেরকে বরং তারা বিপদে ফেলছে। এই যে এই সব টুকটাক বলা, তার মানে কি তারা চায় যে আমরা বিপদে থাকি, কিন্তু আমরা আসলে বিপদে নাই। এই কথাগুলো বলছে। আপনার মনে আছে যে আওয়ামী আমলে, ফ্যাসিস্ট আমলে আপনার রামুতে সমস্যা হয়েছিল, বৌদ্ধদেরকে ওইখানে অগ্নিকাণ্ড হয়েছিল, অনেক কিছু হয়েছে।
এটা কিন্তু নতুন না। আওয়ামী লীগের সময় শুধু হিন্দুরা না, সব আপনার যারা সংখ্যালঘিষ্ঠ প্রত্যেকেই বিপদগ্রস্ত ছিল, যেটা বিএনপির সময় ওইভাবে কখনোই ছিল না। আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু শরীফ প্রধান শুভর কাছ থেকে শুনে আসি। শরীফ প্রধান শুভ, 2013 সালের একটি সংবাদের শিরোনাম ধরে একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। ঠিকাদারিতে অনিয়ম, ছাত্রলীগ সভাপতির হাতে প্রকৌশলী লাঞ্ছিত। ছাত্র রাজনীতি করে আসলে ব্যবসা বাণিজ্য বা এরকম ঠিকাদারি বা বিভিন্ন জায়গায় কেমন ছিল বিগত সময় তাদের আচার বিগত আচরণ? সময়ে ছাত্রলীগের তো যে চাঁদাবাজি, মানে লুটতরাজ, ঠিকাদারি থেকে মানে এমন কোনো পর্যায়ে নেই যেখানে তারা চাঁদাবাজি বা মানে দান্দাবাজি যাকে বলে যেভাবে করতেন। আপনি আপনার মনে আছে নিশ্চয়ই যে ছাত্রলীগের একটি কমিটিও কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, যে একটি কেন্দ্রীয় কমিটি। হ্যাঁ, কেন্দ্রীয় কমিটি। এটা হচ্ছে সম্ভবত গোলাম রাব্বানির পদ সম্ভবত অব্যাহতি দেওয়া হয়েছিল। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুবন রাব্বানি কমিটি ছিল। সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি চাঁদাবাজিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিসি ছিলেন ওনার সাথে সম্ভবত প্রবলেমের কারণে। তো এরকম অনেক ঘটনার আমরা দেখেছি যে আপনার ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা তার বিদেশে প্রায় 2000 কোটি টাকার মতো পাচার করা হয়েছিল। সে আওয়ামী লীগের একজন মন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন বলে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। তাহলে কি ছাত্রলীগ কি পড়াশোনা করতো না, না তারা ব্যবসা বাণিজ্য করতো? ছাত্রলীগ সংগঠনটির নামের আগে তো ছাত্র শব্দটি আছে, তাহলে তাদের কাজ কি ছিল? ছাত্রলীগ পড়াশোনা ক্যাম্পাসে পড়াশোনা করেনি তারা? ছাত্রলীগ ক্যাম্পাসে আসলে চর দখলের মতো হলগুলি দখল করে রেখেছে। ক্যাম্পাসগুলিতে শিক্ষার্থীদেরকে আপনার অস্ত্রের ঝনঝনানিতে তটস্থ করে রাখতো। আর ক্যাম্পাসগুলোকে আপনার দখল করে তারা মাদক, চাঁদাবাজি, তাহলে আপনারা কেন এগুলোর প্রতিবাদ করলেন না? আপনারা তো সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এগুলোর প্রতিবাদ করতে পারতেন, কেন করলেন না? জি, আমরা প্রতিবাদ করেছি। আমরা যখনই এই ধরনের পরিস্থিতি দেখেছি তখনই আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং বারবার আমরা কিন্তু তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। আমাদের ছাত্রদলের যারা বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে আছে বা সারা দেশের ছাত্রদলের নেতাকর্মী, তারা ছাত্রলীগের হাতে মারাত্মক নির্যাতনের শিকার হয়েছে এইসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন যে ছাত্রলীগের নির্যাতনের কারণে ছাত্রদল পরপর 2 বার ছাত্রলীগের অ্যাটাকের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের ছাত্রদলের ব্যাপক নেতাকর্মী তারা মারাত্মক আহত হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। তো ছাত্রলীগ, তাহলে কি এই সময়টায় আপনারা যারা ছাত্রদলের কর্মী ছিলেন তারা পড়াশোনা করতে পারেননি, কোনো বিষয় আমাদের নিয়মিত ক্লাস করতে পারেননি বা হলে থাকতে পারেননি বিষয়, এবং পরীক্ষাও দিতে পারেননি, যেই কারণে আপনার দীর্ঘ সেশন জটেও বা ইয়ার লস বা ইয়ার ড্রপ যেটিকে বলা যায় আমাদের শিকার হয়েছেন, এরকম কি? অবশ্যই আমরা শিকার হয়েছি। আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে গেলে ওদের মারাত্মক নির্যাতনের শিকার হতো। দেখা যায় ক্লাস পরীক্ষা এগুলি অ্যাটেন্ড করতে পারতো না। তারপর হচ্ছে যেমন প্রত্যেক সেশনে বা ক্লাসে দেখা যায় ছাত্রলীগের ছেলেরা আছে, আবার ছাত্রদলের আছে। ছাত্রদল তারা একটা মানে একটা চেকিং এর মতো রাখতো আর কি। যেমন কেউ ছাত্রদলে একটা ছেলে গেল ক্লাসে, ওরা দেখা যায় ক্লাস শেষ হলো, ওরা ডেকে নিয়ে মারাত্মকভাবে আহত করলো। তো এমন ঘটনা ঘটছে তারা পুলিশের হাতে তুলে দিত। যে কারণে আপনারা আসলে ক্লাস করতে পারতেন? হ্যাঁ, ক্লাস করতে পারতাম না, পরীক্ষা দিতে পারতাম না এবং দীর্ঘ সেশন জটের কারণে আসলে মানে আপনারা দেখা যায় যে অনেক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব রয়ে গেছে। হ্যাঁ, অথচ আপনাদের বন্ধু বান্ধব বা সহপাঠী অনেকে কর্মজীবনে অনেক উপরে উঠে গেছেন, এরকম তো বাস্তবতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে। লাঠিয়াল বাহিনী হিসেবে তারা স্বৈরাচার শেখ হাসিনার পালিয়েছে এবং নিষিদ্ধ হয়েছে তারা। নিষিদ্ধ। শরীফ প্রধান শুভ, আপনার কাছ থেকে আবারও শুনবো। মনিয়াপা, আপনার নজরে আরেকটি সংবাদের শিরোনাম আনতে চাই, সেটি হচ্ছে 2014 সালের শেখ হাসিনা, ওই সময়ের প্রধানমন্ত্রী, তিনি একটি কথা বলেছিলেন, নির্বাচনে না যাওয়ার খেসারত দিতে হবে। অপর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এই কথা বলেছিলেন। কি কি খেসারত আপনাদের দিতে হয়েছিল আসলে? সেই 14 নির্বাচনের সময় একচেটিয়া ক্ষমতা নিল 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেখানে 51 আসন পেলেই সরকার গঠন করা যায়। তারপরে বাকিগুলো সে পেয়ে গেল। তখন কিছু জাতীয় পার্টিকে জোর করে দিল। এরশাদ সাহেব কিন্তু তখন নির্বাচন করেন, প্রত্যাহার করে নেওয়ার পরেও তিনি এমপি হয়ে গেলেন। তাকে কিন্তু শারীরিকভাবে প্রহার করেছে।
তাকে বাধ্যতামূলক আপনার সিএমএইচ এ ভর্তি এবং আমরা করেছে। জানি ওই নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তিনি আইসিইউতে মারা গেছেন, কিন্তু ভোটের কারণে তার মৃত্যু সংবাদটি ডিক্লেয়ার দেওয়া হয়নি এবং ভোটের 5 দিন এগুলো পরে তো ডিক্লেয়ার করা এইসব তো হয়েছিল। আছেই। তো আপনি যেটা বলছিলেন এটা ভীষণভাবে এই যে লোমহর্ষক ঘটনাগুলো কিন্তু তখন থেকেই শুরু। কারণ এর আগে 9-এর ইলেকশনে যেটুকু আসছে সে হম্বিদম্বি করেছে, কিছু শুরু করেছে, কিন্তু এত নোংরা মোত্রা করে সারতে পারে না। তার মানে একচেটিয়া ভোট আপা, পেয়ে যা তাহলে করলো, এই গুম যে খুন খেসারত, থেকে এই শুরু করে খেসারতের ঘোষণা যেদিন দিলেন ওই দিন থেকে কি আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদের ঘোষণা তিনি দিলেন? না, ফ্যাসিবাদ তার রন্ধে রন্ধে ছিল, তার ভেতরে ছিল। ফ্যাসিবাদ আসলে জোর করে হয় না, এটা মানে থাকতে এরপরে হয়। আনুষ্ঠানিকভাবে কি সেটা প্রয়োগের আনুষ্ঠানিকভাবে জায়গায় সে চলে আগেই গেছে? শুরু করেছিল, কিন্তু যখন জিনিসগুলা বেশি হয়ে যায় তখনই একটা প্রকাশ দুইটা পায়। হলে তখন বলে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু যখন বেশি হয়ে যায় তখন ওইটা ওই রূপ লাভ করে। তো যখন বেশি করা শুরু করলো তখন মানুষ বলা শুরু করলো যে ফ্যাসিবাদ, তখন থেকে সে স্বৈরাচারের নামে ভূষিত। তো এই যে সে ভূষিত হয়েছে এবং কাজে কর্মে সে বুঝিয়ে দিয়েছে, কোথাও বিএনপির কোনো ছাত্র জনতা যে বিএনপি যারা সাপোর্টার কোথাও কোনো কাজ পায় নাই, কাজ করে নাই, তাহলে তাদের সংসারগুলো কিভাবে চলে? খেয়ে না খেয়ে, অর্ধাহারে অনাহারে, মায়ের গহনা বিক্রি করে, বউয়ের গহনা বিক্রি করে তারা জেল জুলুম হুলিয়া থেকে এবং আপনারা ছাড় দীর্ঘদিন পায় না, বাড়িতেও কিন্তু থাকতে জীবনে পারেননি। চল বাড়িতে থাকতেই পারে না। এবং একটা জায়গায় এটা এস্টাবলিশড হয়ে গেছিল যে এক জেলার ছেলেমেয়েরা আরেক জেলায় থাকছে। সাধারণ মানুষকে কিভাবে খেসারত দিতে হলো? যখনই সে প্রতিবাদ করতে গিয়েছে সাধারণ মানুষ, তখনই সাধারণ মানুষ আর সাধারণ থাকে নাই, তাদের কাছে ওটা এনিমি হয়ে দেখা দিয়েছে। এবং এনিমির সমূলে উৎপাটন করাটা হলো তাদের মজ্জাগত, এটা তাদের একদম ভেতর থেকে আসা। তো ওই মজ্জাগত জায়গাটা থেকে ওরা ওই জিনিসটা চিন্তা করে না, এই একটা নিরীহ প্রাণী, এই কোনো রাজনৈতিক দল করে না। আরেকটা জিনিস তাদের লাভ, যে একে যদি পিটানো হয়, মারা হয় এবং দৃষ্টান্ত স্থাপন করা হয় মারায় নেগেটিভ ভাবে, তাহলে অন্যরা ভয় পাবে। এই যে ভয়ের রাজত্ব কায়েম করার জন্য নিরীহ জনগণকেও মানে দরকার আপা ছিল। এক্ষেত্রে কি বলা যায় যে এই যে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন নির্বাচনে না যাওয়ার খেসারত দিতে হবে, তার মানে বাংলাদেশের গণতন্ত্র সেই খেসারত দিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতি, গোটা বাংলাদেশটাই এই বাংলাদেশের খেসারত গণতন্ত্র দিয়েছে। তার আমলে তো গণতন্ত্রই ছিল না। গণতন্ত্র আগেই খেসারত দিয়েছে ইলেকশনে, যখন সাধারণ পুরো 153টা দেশটাই খেসারত পুরা দিল আসলে। মানে বিনা ভোটে আসছে, তখনই গণতন্ত্র খেসারত দিয়েছে। গণতন্ত্রের কবর রচনা করেই সে তার ফ্যাসিতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিতন্ত্র চালিয়ে গেছে। এবং ফ্যাসিতন্ত্রের চালানোর অর্থ হলো কোনো ভালো মানুষ টিকবে না। আপনি মনে করেন আবরার বুয়েটের আবরারকে যেভাবে মেরেছে, আপনি চিন্তা করেন কোনো সুস্থ মানুষ, একটা শিক্ষিত জানোয়ার এইভাবে মারতে পারে যে খাইয়ে দাইয়ে তারপরে প্যারাসিটামল নাপা খাইয়েছে যাতে তার ব্যথা কমে, আবার তাকে পিটিয়েছে। আবার সারা রাত ব্যাপী এইভাবে কেউ কাউকে মারতে পারে? তার আঙ্গুল তুলে ফেলা, নখ তুলে ফেলা, তার বিভিন্নভাবে তাকে হেনস্থা করা, চরমভাবে শারীরিক নির্যাতন করা, এটা করেছে আবরার। তাও বুয়েটে পড়েছিল দেখে আমরা জানতে পেরেছি এরকম অনেক আবরার আমাদের নিভৃতে ভেতর রয়ে থেকে গেছে। চলে গেছে নিভৃতে, যেটা জানতেও পারি না। এই যে আপনার ধরেন জুলাই বিপ্লব বলি, জুলাইয়ে অভ্যুত্থানে আপনার যত লোক মারা গেছে, যত ছেলেমেয়েরা মারা গেছে, বয়স্করা মারা গেছে, সবার ইতিহাস কি উঠে আসছে? উঠে আসে নাই। অনেকে নীরবে হয়তো নিভৃতেই দীর্ঘ থেকে সময় যায়, লাগবে। দীর্ঘ সময় লাগবে। হয়তো যাদেরটা উঠে আসছে তাদের চেয়েও খুব কঠিন ভাবে করুণ গল্প হয়তো রয়ে গেছে। রয়ে গেছে, আমরা জানি না। জি, 5 আগস্ট যে আন্দোলন সফল করলেন, আপনারা প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন। আপনাদের প্রচুর সহকর্মীরা আপনাদের ছেড়ে চিরতরে চলে গেছে, কোনোদিন ফিরবে না। এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আগামীর বাংলাদেশটা কেমন দেখতে চান? এই সরকারের কাছে পরামর্শ, প্রত্যাশা কি? গণঅভ্যুত্থানের যে স্পিড, সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা চাই যে অবিলম্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আসলে এই বিপ্লবের যে সুফল জনগণ পাওয়া যাবে। সেটি আপনার হ্যাঁ, প্রত্যাশা। জি, সেটি ধন্যবাদ শরীফ প্রধান, শুভ। মনিয়াপা, আমরা শেষ করব। পরামর্শ কি সরকারকে এবং প্রত্যাশা তো আকাশ ইতিহাস সমান। থেকে এই সরকার শিক্ষা নিবে যে কোনো কিছুই ওভার কোনো কিছুই ভালো না। যে কারণে উনি এসেছেন, যে জন্য এসেছেন, যাদের জন্য এসেছেন, তাদের যত তাড়াতাড়ি উপকার করে উনি সসম্মানে বিদায় নেবেন, তত জনগণ তাকে মনে রাখবে, তাদেরকে মনে রাখবে, শ্রদ্ধা ভরে স্মরণ স্মরণ করবে। জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী, মনিয়াপা।
ধন্যবাদ শরীফ প্রধান শুভ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতির অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।